প্রায় 16 ঘন্টা পার হলেও ভোট গণনার শেষ হয়নি জাকসু নির্বাচনের। হলের পর শুরু হবে কেন্দ্রীয় সংসদের গণনা। পোলিং অফিসার জান্নাতুলের মৃত্যুতে ক্যাম্পাসে শোক। ডাকসু ও জাকসু ভোট প্রহসনমূলক হয়েছে, অভিযোগ বিএনপির। নির্বাচন প্রক্রিয়া জড়িতদের নিরপেক্ষতা ধরে রাখার তাগিদ। ডিসেম্বরেই জাতীয় নির্বাচনের তফসিল। কানাডায় সিইসি ভিন্নমত থাকলেও নির্বাচন 15 ফেব্রুয়ারির মধ্যেই, মাগুরায় প্রেস সচিব। চট্টগ্রামে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানে প্রাইভেট কারের ধাক্কায় বাবা মেয়ে নিহত, আহত 4 জন। সিরাজগঞ্জের সড়কে নিহত আরও 1 জন। এবং নেপালের অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে শপথ নিতে পারেন সুশীলা কার্কি। বিক্ষোভকারীরা সংসদ ভাঙার দাবি জানালেও সংকটের শঙ্কায় অনীহা রাষ্ট্রপতির। স্বাগত জানাচ্ছি এখন দুপুরের। সঙ্গে আছি আমি তানজিলা খান মিম এবং আমি মশিউর অনেক। প্রায় 16 ঘন্টা পার হয়ে গেলেও মিম নির্বাচনের যেই ভোট গ্রহণ, অর্থাৎ জাকসু গ্রহণের যে ভোট গ্রহণের ফলাফল, সেটা কিন্তু প্রকাশ করা সম্ভব হয়নি। এখনও কিন্তু ভোট গণনা চলছে। পাশাপাশি এটাও জানিয়ে রাখতে চাই যে 18টি হল সংসদের ভোট গণনা শেষ হয়েছে, বাকি রয়েছে আরও প্রায় 3টি। এবং কেন্দ্রীয় সংসদের যে ভোট গণনা তা শুরু হতে পারে বিকেল 3টার দিকে। এদিকে অনেক আপনি নিশ্চয়ই জানেন, সকালবেলা সিনেট ভবনে এসে ভোট গণনার সময় অসুস্থ হয়ে পড়েন পোলিং অফিসার। চারুকলার শিক্ষক জান্নাতুল ফেরদৌসের মৃত্যুতে তার সহকর্মী এবং শিক্ষার্থী যারা রয়েছেন সকলের মধ্যে কিন্তু এক ধরনের শোকের মাতম বইছে। বিস্তারিত জানব প্রতিবেদনে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু ও হল সংসদ নির্বাচনে ভোট গ্রহণের পর গণনা শুরু হয় বৃহস্পতিবার রাত প্রায় 10:30টার দিকে। এরপর সকাল পেরিয়ে শুক্রবার দুপুর। তবে বিরামহীন চলে ভোট গণনা। শুধু জানা গেছে জাকসুতে এবার ভোট পড়েছে 66% বেশি। নির্বাচন কমিশন দুপুর 1টায় জানায় 18টি হলের হল সংসদের ভোট গণনা শেষ। বাকি 3টি হল সংসদের ভোট গণনা শেষে 3টার মধ্যেই শুরু হবে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের ভোট গণনা। বাকি আমাদের যে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ আছে, আমাদের ইচ্ছা আছে 3টার মধ্যে আমরা কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের ব্যালট বাক্স খুলে কাজ করা শুরু করি। কিন্তু বিরোধী এখানে যে ব্যালট বাক্স ওপেন হয়েছে, কাজ হচ্ছে, তাদের জন্য কোনো বিরতি নাই। কারণ ব্যালট বাক্স ওপেন হবার পরে সেক্ষেত্রে কোনো ধরনের বিরতি দেওয়ার সুযোগ নাই। ভোটের ফলাফল পেতে বিলম্বের জন্য ছাত্রদলের ভিত্তিহীন অভিযোগ আমলে নিয়ে ম্যানুয়ালি গণনার সিদ্ধান্তকে দায়ী করেন ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী মাজহারুল ইসলাম। ছাত্রদল যেই দাবিটি তুলেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে, সেটি আসলে অসত্য ছিল এবং এটি আসলে খুবই একটা যুক্তিযুক্ত ছিল না। তাদের এই দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশনার শুধুমাত্র তাদের এই দাবির প্রেক্ষিতেই এই ব্যাপারটাকে আমলে নিয়ে এমন একটি অমানবিক সিদ্ধান্ত নিয়েছে যে ম্যানুয়ালি ভোট কাস্ট করা লাগছে, ভোটগুলো গণনা করা লাগছে। এটার পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি গতকাল রাত থেকে এখন পর্যন্ত আসলে কখন যে ভোট গণনা শেষ হবে সেটা নিয়ে এখনও অনিশ্চয়তা তৈরি হয়েছে। এদিকে সকালে ভোট গণনার দায়িত্ব পালন করতে এসে অসুস্থ হয়ে পড়েন পোলিং অফিসার চারুকলা বিভাগের প্রভাষক জান্নাতুল ফেরদৌস। পরে তাকে এনাম মেডিকেলে নিয়ে গেলে মারা যান তিনি। জাকসু ও প্রীতিলতা হল সংসদের পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন জান্নাতুল ফেরদৌস। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। মিম প্রায় 16 ঘন্টা পার হয়ে গেছে। রাত 10টার সময় ভোট গণনা শুরু হয়েছিল 10:30টার দিকে। এরপরে আসলে বেশ কিছুটা সময় পার করে সকালবেলা আবারও ভোট গণনা শুরু হয়, কিন্তু এখন 16 ঘন্টা পার হয়ে গেলেও কিন্তু পুরোপুরি ভোট গণনা শেষ হয়নি। 16টি কেন্দ্রের ভোট গণনা শেষ হয়েছে, 3টি এখনো বাকি রয়েছে এবং হল সংসদ নির্বাচনের যে ভোট গণনা সেটাও কিন্তু বেশ কিছুটা দেরি আছে। সবশেষ পাওয়া তথ্য অনুযায়ী আমরা জানি যে জাকসু নির্বাচনে 18টি হলের ভোট গণনা শেষ হয়েছে এবং আপনি যেমন বলছিলেন যে বাকি আছে আরও 3টি। যেহেতু আসলে ম্যানুয়ালি গণনা হচ্ছে, সেজন্য আসলে ফল ঘোষণায়
দেরি হচ্ছে, এটি আসলে জাকসু নির্বাচন কেন্দ্র থেকে বলা হচ্ছে। ভোট গণনার সবশেষ খবর জানতে আমরা যুক্ত হব আমাদের সহকর্মী ফরহাদ বিন নূরের সঙ্গে। ফরহাদ, একটু জানাবেন, ভোট গণনার তো 16 ঘন্টা চলছে, আমরা বারবার বলছি একই কথা, আসলে সকলে মুখিয়ে আছেন এই জাকসু নির্বাচনের ফলাফল জানার জন্য। এতটা বিলম্ব হচ্ছে, ম্যানুয়ালি হচ্ছে, যার কারণে ম্যানুয়ালি গণনা হওয়ার কারণে এতটা বিলম্ব হচ্ছে তারা বলছে, কিন্তু আর কত সময় অপেক্ষা করার পরে তারপর আসলে আমরা এই ফলাফল জানতে পারবো? আপনার কাছে কি তথ্য আছে? আর কতক্ষণ পরে আসলে ফলাফল ঘোষণা হবে সেটি এই মুহূর্তে বলা কঠিন। তবে যেটি বলতে পারি সেটি হচ্ছে যে বিকেল 3টার পরে কেন্দ্রীয় সংসদের যে ভোট সেটি গণনা শুরু হবে। যেহেতু আমরা এখন পর্যন্ত দেখেছি যে 18টি হল সংসদের 21টি হলের মধ্যে 18টি হলের শুধু হল সংসদের ভোট গণনা শেষ হয়েছে। এছাড়া 3টি হলের হল সংসদের ভোট গণনা কিন্তু এখনো বাকি রয়েছে, সেটি নামাজের পরে এবং 3টার মধ্যেই শেষ করে 3টার পরে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শুরু করা হবে। তবে এখন আমরা যে চিত্রটি দেখছি যে নামাজের আগে কিন্তু যেই ব্যালট বাক্সগুলো খোলা হয়েছিল, যেগুলো অসমাপ্ত ছিল গণনা করা, আমরা জানি যে মাঝে নামাজের বিরতি যদিও দেওয়া হয়েছে, তবে ব্যালট বাক্স খোলার পরে যে ভোটগুলো গণনা বাকি রয়েছে সেগুলো কিন্তু এখনো গণনার কাজ এখানে চলমান রয়েছে। আমি যদি একটু বলি যে আমরা কিন্তু দেখেছি যে জুমার নামাজের পরে কিন্তু যে শিক্ষক মারা গিয়েছেন সেই শিক্ষকের জানাজা কিন্তু জুমার নামাজের পরে হবার কথা রয়েছে। আমরা সম্ভবত এতক্ষণ জানাজার নামাজ হয়ে গেছে, সেখানে আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু সেখানে অংশ নিয়েছেন। আমি আরেকটি বিষয় যদি বলি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু এবার মোট ভোটার আমরা দেখছি যে প্রায় 12,000, এর মধ্যে ছাত্র 6,115 জন, ছাত্রী 5,728 জন, এবং এর মধ্যে আমরা যদি বলি যে হল এবং কেন্দ্রীয় সংসদে একজন ভোটার মোট 40টি ভোট কিন্তু দিচ্ছেন, যেখানে আমরা দেখি যে 25টি হচ্ছে শুধু কেন্দ্রীয় সংসদে এবং 15টি হচ্ছে হল সংসদে ভোট দিয়েছে এখানকার শিক্ষার্থীরা। এবং আমি যদি একটু বিষয় বলি যে এবার কিন্তু আমরা দেখেছি যে জাকসুতে মোট প্রার্থী এবার 178 জন, অর্থাৎ আমরা যদি একটু বলি যে এখানে পুরুষ প্রার্থী এর মধ্যে রয়েছে 132 জন এবং নারী প্রার্থী 46 জন, অর্থাৎ 25টি পদের বিপরীতে আমরা দেখেছি যে 178 জন প্রার্থী এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া আমরা যদি বলি যে 21টি হল সংসদে পদের সংখ্যা 315টি, প্রতি হলে পদ সংখ্যা 15টি, অর্থাৎ মোট 447 জন প্রার্থী রয়েছেন 131টি পদের বিপরীতে। এবং আরেকটি বিষয় যদি একটু বলে রাখি, এই যে মূলত এই ভোটের গণনাটি হবার কথা ছিল, কিন্তু ওএমআর যে মেশিন সেটির মধ্য দিয়ে না হয়ে আমরা দেখেছি যে ম্যানুয়ালি ভোট গণনা করতে হচ্ছে, হাতে ভোট গণনা করতে হচ্ছে। আমরা দেখেছি গত রাত 10:30 নাগাদ যে ভোট গণনা শুরু হয়েছে সেটি কিন্তু এখনও চলমান, রাত পেরিয়ে সকাল থেকে এখন দুপুর গড়িয়েছে, কিন্তু ভোট গণনা এখনও শেষ হয়নি। আমরা একটু আগে কথা বলেছি এখানে যে নির্বাচন কমিশনের দায়িত্বে যারা রয়েছেন তাদের সঙ্গে, তারা বলছেন যে তারা যত দ্রুত সম্ভব এই ভোট গণনার কাজটি শেষ করবেন এবং তারা যে শিক্ষার্থীরা যেই ফলাফলের জন্য মুখিয়ে আছেন সেই ফলাফলটি তারা দেওয়ার দ্রুত চেষ্টা করবেন। একটু বলে রাখি, আমরা গতকাল দেখেছিলাম যে জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেল তারা বেশ কিছু অভিযোগ এনে নির্বাচন বর্জন করে এবং তারা সেখানে আমরা দেখেছি ভোট শেষ হওয়ার মাত্র দেড় ঘন্টা আগে তারা ভোট বর্জন করেছিল এবং তারা সেখানে অভিযোগ করেছিল যে এই নির্বাচনে জামায়াতের কোনো নেতার কোম্পানির কাছ থেকে বিভিন্ন সরঞ্জামাদি ক্রয় করা হয়েছে এবং কারচুপির শঙ্কার জায়গা থেকে এবং কারচুপির অভিযোগ এনে তারা কিন্তু এই নির্বাচন বর্জন করেছিল। একই সঙ্গে আমরা দেখেছি বেশ কয়েকজন শিক্ষক যারা নির্বাচনের দায়িত্বে ছিলেন, যাদের পরিচয় জানা গেছে তারা জাতীয়তাবাদী দলের সঙ্গে যাদের সম্পৃক্ততা তারাও একই অভিযোগ এনে ভোট বর্জন করে। একই সঙ্গে আমরা দেখেছি ছাত্রদল রাতে একটি মিছিলও
করেছে ভোটে কারচুপির অভিযোগ এনে। আমরা দেখেছি বেশ কয়েকটি বাম সংগঠন তারাও বলেছে যে নতুন করে নির্বাচন কমিশন গঠন করে এই নির্বাচন বাতিল করে নতুন করে আরেকটি নির্বাচনের তারা দাবি জানিয়েছেন। তবে এসব কিছু ছাপিয়েও কিন্তু আমরা দেখেছি যে ভোট বিকেল 5টার দিকে শেষ হবার কথা থাকলেও আমরা দেখেছি যে দীর্ঘ লাইন থাকার কারণে লাইনে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের ভোট দিতে কিন্তু সন্ধ্যা 7টা বেজে যায় এবং তারা স্বতঃস্ফূর্তভাবেই কিন্তু সেই ভোটে অংশগ্রহণ করে, তাদের ভোটাধিকার প্রয়োগ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জাকসু নির্বাচনের আরেকটি বিষয় যদি বলি যে আমরা দেখেছি অন্য যারা প্রার্থী রয়েছেন বাকছাস সমর্থিত প্রার্থী কিংবা স্বতন্ত্র প্রার্থী কিংবা ইসলামী ছাত্র শিবিরের যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু বলছেন যে মূলত এই ভোট যারা বর্জন করেছে তারা নিশ্চিত হেরে যাবার ভয়েই তারা আসলে এই ভোট বর্জন করেছে। আমরা একটু আগেও ইসলামী ছাত্র শিবিরের যে সমর্থিত জিএস প্রার্থী মাজহারুল ইসলাম তার সঙ্গে গণমাধ্যম কর্মীরা কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই ভোট গণনা দেরি হওয়ার পেছনে তারা দায়ী করছেন ছাত্র দলের ভিত্তিহীন অভিযোগকে আমলে নিয়ে ওএমআর মেশিনে ভোট গণনা না করে এই ম্যানুয়ালি গণনা করার কারণে তারা এই ছাত্রদলের বিষয়টিকে দায়ী করছেন যে তারা ছাত্রদলের ভিত্তিহীন অভিযোগকে আমলে নিয়েছিল। এবং আমরা দেখেছি যে এখানে কিন্তু যেহেতু দীর্ঘ সময় ধরে ভোট গণনার কাজ চলছে, এখানে বিশ্ববিদ্যালয়ের যে পোলিং অফিসার যারা রয়েছেন বিভিন্ন শিক্ষক থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা তাদেরকে কিন্তু বিরামহীনভাবে এই ভোট গণনার কাজটি করতে হচ্ছে। এবং আমরা দেখেছি যে আমি একটু আবারও বলতে চাই সেই জান্নাতুল ফেরদৌস যিনি প্রভাষক এই বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের, তিনি দায়িত্ব পালন করতে এসে যেহেতু শিফটিংয়ের একটি ব্যাপার আছে, দায়িত্ব পালন করতে এসে ভোট গণনা করতে এসে তিনি কিন্তু আর শেষমেশ ভোট গণনা করতে পারেননি। তাকে বিশ্ববিদ্যালয়ের একটু আগে তার জানাজা সম্পন্ন হয়েছে, তিনি ভোটে অংশগ্রহণ করতে পারেননি। এবং সেই কারণে কিন্তু আমরা দেখছি যে বিশ্ববিদ্যালয়ে একটি শোকের মাতমও কিন্তু রয়েছে একদিকে, আবার অন্যদিকে কিন্তু শিক্ষার্থীদের মধ্যে শিক্ষকদের মধ্যে সবার ভেতরে একটি যে ভোটের যে কবে নাগাদ আসলে এই ফলাফল ঘোষণা করা হবে সেই ফলাফলের অপেক্ষায় কিন্তু মুখিয়ে আছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং যারা শিক্ষক রয়েছেন সবাই কিন্তু বিশ্ববিদ্যালয়ের ফলাফলের জন্য মুখিয়ে আছেন। আমরা দেখছি যে এই যেখানে ভোট গণনাটি হচ্ছে সেখানে বাইরে কিন্তু অসংখ্য ছাত্রীকে দেখছি যারা বাইরে অবস্থান করছেন। তাদের সঙ্গে একটু আগেও আমি কথা বলেছি, তারা বলছেন যে কেউ যেন এখানে ভোট গণনাতে বা এখানে কেউ কোনো প্রকার প্রভাব বিস্তার করতে না পারে এবং ফলাফলে কেউ যেন কোনো প্রকার প্রভাব ফেলতে না পারে, সে কারণে তারা কিন্তু বাইরে অতন্ত্র প্রহরীর দায়িত্ব পালন করছেন, এটা তারা বলছেন। এ কারণে তাদেরকে আমরা বাইরে দেখছি অবস্থান করতে। একই সঙ্গে আমরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় আমরা দেখেছি আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু মোতায়েন রয়েছেন। বিশ্ববিদ্যালয়ের যে আইন শৃঙ্খলার যে বিষয়টি সেখানে যেন কোনো প্রকার ব্যাঘাত না ঘটে সেজন্য কিন্তু তারা দায়িত্ব পালন করছেন। এবং আমরা দেখেছি এখানে প্রায়ই আমরা দেখছি যে বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য তিনি এখানে আসছেন এবং যিনি আমরা দেখছি যে ভোট গণনার বিষয়ে কিন্তু এখানে আরও নির্দেশনার কথা বলছেন এখানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। এবং নামাজের পরে আবার নতুন করে যে পুরোদমে ভোট গণনার যে বিষয়টি সেটি আবার এখানে একরকম শুরু হয়েছে। এখানে আমরা দেখছি যে নির্বাচন কমিশনের যিনি সদস্য সচিব এবং একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তিনিও এখানে বারবার আসছেন, দেখছেন এবং তারাও চেষ্টা করছেন যত দ্রুত সম্ভব এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ এবং হল সংসদ নির্বাচনের ফলাফল দ্রুত শিক্ষার্থীদের মাঝে তুলে ধরবার জন্য। তো এই ছিল মিম আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচনের ভোট গণনার সবশেষ তথ্য। মিম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী ফরহাদ বিন নূর। অনেক শুরুতেই বলছিলাম একদিকে জাকসু নির্বাচন 33 বছর পরে নির্বাচনের আয়োজন হচ্ছে, শিক্ষার্থীদের মাঝে একটা উৎকণ্ঠা ছিল, প্রার্থীদের মাঝেও ছিল, যদিও অনেকেই আসলে ভোট বর্জন করেছেন, তার বাইরে গিয়েও আসলে উৎকণ্ঠা তো স্বাভাবিকভাবেই ছিল যারা প্রথমবারের মতো জাকসু নির্বাচনে ভোট দিতে পেরেছেন। কিন্তু তার বাইরে গিয়ে আসলে আজ একটা শোকের পরিস্থিতি তৈরি হয়েছে, কারণ হঠাৎ করেই পোলিং অফিসারের দায়িত্বে থাকা জান্নাতুল
ফেরদৌস চারুকলার শিক্ষক, তিনি এসেছিলেন দায়িত্বরত অবস্থায় কাজ করতে করতে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তারপর তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সবকিছু মিলিয়ে আসলে কিছুটা অগোছালো এবং শোকাচ্ছন্ন হয়ে গিয়েছে পুরো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আপনার সাথে তো পুরোপুরি একমত, কারণ এই ধরনের পরিবেশে এমন একটা আনন্দমুখর পরিবেশ, তার মাঝখানে এমন একটা শোকের ছায়া, এ বিষয়ে আসলে ক্যাম্পাসে তার জানাজার নামাজ সম্পন্ন হয়েছে। জানার জন্য আমরা সরাসরি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চলে যেতে চাইব। সেখানে আছেন সহকর্মী হুমায়ুন কবির। হুমায়ুন কবির, আপনার মাধ্যমে জানতে চাচ্ছি যে শিক্ষিকা মারা গেছেন, ক্যাম্পাসে একটা শোক আবহ তৈরি হওয়ার কথা বটে, তো কোথায় এবং কখন নাগাদ তার আসলে যে শেষকৃত্য সেটা সম্পূর্ণ হতে পারে, এ বিষয়ে সহকর্মীরা কিছু বলেছেন কিনা বা জানিয়েছেন কিনা? আমি এই মুহূর্তে রয়েছি সেন্ট্রাল ফিল্ডে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ফিল্ডে। এখানে কিছুক্ষণ আগে জান্নাতুল ফেরদৌস ববির জানাজা কিন্তু সম্পূর্ণ হয়েছে। জান্নাতুল ফেরদৌস ববি চারুকলা বিভাগের প্রভাষক ছিলেন। তিনি যে জাকসু নির্বাচন কমিশনের যে নির্বাচন যে চলছে, সেই নির্বাচনের প্রীতিলতা হলের পুলিং এজেন্টের কিন্তু তিনি দায়িত্ব পালন করছিলেন। তো তার জানাজা কিছুক্ষণ আগেই সম্পূর্ণ হয়েছে। জানাজায় বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং সাধারণ শিক্ষার্থীরা কিন্তু অংশগ্রহণ করেছেন। একটি শোকাবহ পরিবেশ কিন্তু এখানে সৃষ্টি হয়েছে। তার জানাজা শেষ হওয়ার সাথে সাথেই কিন্তু এখান থেকে লাশবাহী গাড়ি, মরদেহবাহী যে গাড়ি, সেটি গ্রামের বাড়ি মানে ম্যাডামের যে পিত্রালয় পাবনায় ইতিমধ্যে রওনা হয়েছে এবং পাবনার উদ্দেশ্যে কিন্তু তার গাড়ি, যে লাশবাহী গাড়িটি রওনা করেছে। গ্রামের বাড়ি পাবনায় দাফন করা হবে। তো তার আগে আজ সকালে তিনি কিন্তু দায়িত্ব পালন করতে যে সিনেট ভবনের ৩য় তলায়, পুরাতন যে প্রশাসনিক ভবন সিনেট ভবনের ৩য় তলায় কিন্তু তিনি সিঁড়ি দিয়ে ওঠার পরেই করিডোরেই কিন্তু তিনি পড়ে যাওয়ার পরে সাথে সাথে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন এবং সাথে সাথে সহকর্মী যারা ছিলেন তারা কিন্তু সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে মেডিকেল রয়েছে সেখানে নিয়ে যান। তারপর কিন্তু সেখান থেকে তড়িঘড়ি করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে তাকে পাঠানো হয় এবং এনাম মেডিকেল কলেজে পাঠানোর পর কিন্তু সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তো সব মিলিয়ে কিন্তু একটা শোকের আবহ কিন্তু বিরাজ করছে গোটা ক্যাম্পাস জুড়ে। একদিকে জাকসুর যে উচ্ছ্বাস আনন্দ ছিল, সেই উচ্ছ্বাস এবং আনন্দের পুরোটাই যেন ম্যাডামের যে মৃত্যুতে আসলে ম্লান হয়ে গেছে। তো এই ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ম্যাডামের মৃত্যুর সর্বশেষ খবরাখবর নিয়ে আমার কাছে বিস্তারিত। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চালু করা শিক্ষিকা যিনি পুলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করা অবস্থায় মৃত্যুবরণ করেছেন, তার বিষয়ে সবশেষ খোঁজ খবর রাখছিলাম আমরা সহকর্মী হুমায়ুন কবিরের মাধ্যমে। ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনকে প্রহসনমূলক বলছেন বিএনপি নেতা। তারা বলছেন এই সময়কার যেই বেলা ১১টার সময় সাবেক রাষ্ট্রপতি ও বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এই কথা বলেন। এবং এছাড়াও মানুষ নির্বাচন ব্যবস্থার উপরে আস্থা রাখতে চায়, তবে যারা নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে জড়িত তাদের নিরপেক্ষতা ধরে রাখতে হবে। জাকসুতে শুধু ছাত্রদল নয়, বিভিন্ন প্যানেল নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে। এতে বোঝায় ভোট গ্রহণযোগ্য হয়নি। এ সময় দেশকে পিছিয়ে দেওয়ার জন্য এখনও ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন AZM জাহিদ হোসেন। যে জাকসু নির্বাচন হয়েছে সেখানে শুধু খালি আপনারা ছাত্র দলের কথা কেন বলেন? সেখানে বিভিন্ন প্যানেল, স্বতন্ত্র প্রার্থী, ইভেন শিক্ষকরা পর্যন্ত নির্বাচন থেকে অনেকেই সরে দাঁড়িয়েছেন। নিশ্চয়ই সেখানে কোনো না কোনো কারণ আছে। যারা এই সমস্ত বিষয়ে সংশ্লিষ্ট তাদের উচিত হবে এমন কোনো নির্বাচন আয়োজন না করা যে নির্বাচন নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন আসবে, মানুষ দ্বিধাগ্রস্ত হবে, মানুষ নির্বাচন থেকে প্রতিদ্বন্দ্বী দলসমূহ সরে যাবে। কাজেই কোনো বিভাজন আপনাকে আমাকে শক্তিশালী করবে না। ৭১-এর সময় যারা গণহত্যার সাথে জড়িত ছিল আর ২৪-এ যারা গণহত্যা করেছে তারা এক হয়ে নির্বাচনকে বাধাগ্রস্ত করার পায়তারা করছে, এমনটাই মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। দুপুর ১২টায় জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় অংশ নিয়ে তিনি আরও বলেন, বিগত আমলে আওয়ামী সরকার ডামি নির্বাচন দিয়েছে আর বর্তমানে একটি দল নির্বাচনে দিতে চায় না। এ সময় তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির বিকল্প নেই। তিনি আরও মন্তব্য করেন, দীর্ঘ ১৬ বছর লড়াই করে দেশকে স্বৈরাচার মুক্ত করেছে বিএনপি।
মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপির এই নেতা। এছাড়া বিএনপি ক্ষমতায় গেলে স্বাস্থ্য খাতের সংস্কারে অগ্রাধিকার যাবে বলেও প্রতিশ্রুতি দেন দুদু। কিভাবে নির্বাচন ঠেকানো যায় নতুন নতুন বয়ান সামনে নিয়ে আসছে। আমি এই অশুভ শক্তিকে বলবো, আপনাদের রাজনৈতিক কর্মসূচি আপনারা জনগণের কাছে নিয়ে যান। পিয়ার টিয়ার আরো কিছু থাকলে নিয়ে যান, আমাদের আপত্তি নাই, কিন্তু নির্বাচন বন্ধ করা যাবে না। রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্নমত থাকলেও নির্বাচন ফেব্রুয়ারির 15 তারিখের মধ্যেই হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালে মাগুরার শ্রীপুরে মুসলিম রেস্তোরাঁর কবি ফখরুল আহমেদের গ্রামের বাড়ি পরিদর্শন করে একথা বলেন তিনি। পলিটিক্যাল পার্টির মধ্যে ভিন্ন মতামত থাকবেই, কিন্তু ইলেকশন, আমরা আবারও বলছি, ইলেকশন ফেব্রুয়ারির 15 তারিখের মধ্যে হবে। পেছানোর কোনো সম্ভাবনা নাই। নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে, এটা একদম আমাদের, এটা ইন্টারিম গভর্নমেন্টের এটা একটা কমিটমেন্ট, এটা হবেই। আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। গণহত্যার সঙ্গে জড়িতরা ভোটে কোনোভাবে অংশ নিতে পারবেন না। এদিকে কানাডা থেকেও প্রবাসীরা এবার ভোট দেওয়ার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত। তারা বলছেন সরকারের অভূতপূর্ব এই উদ্যোগ রেমিটেন্স যোদ্ধাদের সম্মান আরও বাড়িয়েছে। কানাডা থেকে আরও জানাবেন সৈয়দ ইফতেখার। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিশ্বের আরও কয়েকটি দেশের মতো কানাডা থেকেও ভোট দেওয়ার সুযোগ পাবেন বাংলাদেশিরা, যা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বিভিন্ন প্রদেশে বসবাসকারী বাঙালিরা। এই সুযোগ করে দেওয়ার জন্য বর্তমান সরকার ও নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান তারা। প্রবাসী যারা আমরা আছি, তারা আমাদের অনেক দিনের একটা আকাঙ্ক্ষা ছিল যে আমরা ভোটাধিকার প্রয়োগ করব। এই ভোটাধিকারের এই যে সরকার এই যে সুন্দর উদ্যোগ নিচ্ছে, আমরা এই সরকারের এই যে সুন্দর উদ্যোগটাকে সাধুবাদ জানাচ্ছি। স্মার্ট কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করতে বর্তমানে কানাডায় অবস্থান করছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। গণমাধ্যমে বক্তব্যে তিনি জানিয়েছেন, ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে। যাদের আদালত ফেরারি ঘোষণা করবে তারা ভোটে অংশ নিতে পারবেন না। আদালত যাদেরকে ফেরারি ঘোষণা করবে তারা তো ইলেকশনে কন্টেস্ট করতে পারবে না। এটা কি সিদ্ধান্ত হয়েছে? এটা সিদ্ধান্ত আমরা অলরেডি প্রপোজাল দিয়েছি, আরপিও সংশোধনের জন্য প্রস্তাব দিয়েছি। এটা উপদেষ্টা পরিষদে যাবে, ওনারা অ্যাপ্রুভ করলে এটা হয়ে যাবে। এবং এটা কিন্তু রিফর্মস কমিশনের একটা রিকমেন্ডেশনও ছিল। কারণ আদালত যদি কেউ ফেরারি ঘোষণা করে তাহলে উনি তার ইলেকশন করতে পারবেন না। অন্তত 40টি দেশ থেকে প্রবাসী বাংলাদেশিরা প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। দেশের উন্নতিতে রেমিটেন্স পাঠিয়ে সর্বাত্মক সহযোগিতা করেন তারা। গেল বছর অভ্যুত্থানেও অগ্রণী ভূমিকা পালন করেন প্রবাসীরা। তাদের প্রতি এই সম্মান দেখানো অত্যন্ত গৌরবের বলছেন সবাই। সৈয়দ ইফতেখার, এখন, কানাডা। অনেক রাজধানীর কাঁচা বাজারে কারো মুখে স্বস্তির হাসি, আবার কারো মুখে অভিযোগের সুর। কারণ সবজির দাম আমরা বেশিরভাগ সময় শুনে থাকি বাড়তি। একটু বৃষ্টি পড়লে, বন্যার কথা শুনলে, সরবরাহ কম থাকলে তখনই আমরা বিক্রেতাদের কাছ থেকে এরকম সবজির বাড়তি দামের অভিযোগ পেয়ে থাকি। মিম, আপনাকে একটু জানিয়ে রাখতে চাই, বাজারে যদি আপনি একটা ব্যাগ নিয়ে যান তাহলে সেই ব্যাগ ভরতে আর মানি ব্যাগের হিসাব করতেই পুরোটা দিন চলে যাবে। কারণ এই চড়া সবজির মূল্যের বাজারে কিছু সবজির দাম কমলেও বেশিরভাগ সবজির দামও কিন্তু বাড়তির দিকে দেখা যাচ্ছে। তো এই বিষয়ে একটি প্রতিবেদন রয়েছে আমাদের কাছে, শারিয়ার জামান পুলকের, দেখে নেব সেটি। রাজধানীতে থেমে বৃষ্টি, তাই সাপ্তাহিক ছুটির দিনেও বাজারে ক্রেতা তুলনামূলক কম। সবজি বাজারে গত সপ্তাহের তুলনায় দাম কিছুটা কমলেও ব্যাগ ভরতে এখনো হিসেব মেলাতে হচ্ছে অনেক ক্রেতাকে। কিন্তু অন্যান্য দিন আরো 5 টাকার মতো কম থাকে, 10 টাকার মতো কম থাকে, তবে মোটামুটি ভালো। মুরগির দাম আগের থেকে একটু কম আছে, 300 ছিল, এখন 270 নিছি। প্রতিটি সবজিতে 10 থেকে 20 টাকা পর্যন্ত কমেছে দাম। পটল, চিচিঙ্গা, পেঁপে আর মিষ্টি কুমড়া সবই 50 টাকার আশেপাশে মিলছে। বৃষ্টির কারণে সবজি আবাদ হয়েছে, ওখানে একটু দাম কমতে আছে, সামনে আরো দাম কমবে। বাজারে পাইকার কম আসে, বুঝছেন? পাইকার যখন বাজারে প্রচুর আসে তখন কাঁচামালের দামটা একটু চাহিদাও থাকে, দামটা একটু বেশি থাকে। 160 টাকা, আর 150 গত সপ্তাহে 80 টাকা, 70 টাকা, এই সপ্তাহে আমরা 60 টাকা কেজি হয়েছে। কারণ বাজারে শিম এখন 120 টাকা কেজি, মূলার দাম নেমে দাঁড়িয়েছে 50 টাকায়। গোল বেগুনের কেজি 80 টাকা, আর গাজর আগের মতোই কেজি প্রতি 100 টাকায় মিলছে। এটা আসলে 130 টাকা, মানে 120, আসলে 140, অনেক 120।
ডিমের দাম কিছুটা কমে ডজন প্রতি 130 টাকায় দাঁড়িয়েছে। ব্রয়লার মুরগি মিলছে 175 থেকে 180 টাকায়। সোনালী মুরগি পাওয়া যাচ্ছে 270 থেকে 300 টাকায়। ব্রয়লার মুরগি 175-80, গেছে সপ্তাহ থেকে 15-20 টাকা ব্রয়লারের দাম বাড়ছে। আর সোনালী মুরগি বেচতে 260 টাকা 70 টাকা। হাইব্রিড 280 আর দেশি হয়েছে আপনার 600, ব্রয়লার 180 টাকা চলতেছে। বৃষ্টির কারণে বাজারে ক্রেতা কম, তাই দামও কিছুটা নেমেছে বলে দাবি বিক্রেতাদের। শাহরিয়াজামান পুলক, এখন ঢাকা। মিম, মাছের রাজা ইলিশ। আমাদের এই যে পেছনের যে মাছগুলো দেখতে পাচ্ছি, ইলিশ মাছগুলো, এগুলো আসলে যে ইলিশ মাছ যে মাছের রাজা তার প্রমাণও পাওয়া যায়। আধা কেজি ইলিশ মাছের দাম চট্টগ্রামে এবার 1000 টাকারও বেশি। যদিও মৌসুম কিন্তু চলছে, সরবরাহ তেমন নেই। বিক্রেতারা বলছেন যে নিষেধাজ্ঞা উঠে গিয়েছে ঠিকই, কিন্তু জেলেরা সমুদ্রে পর্যাপ্ত ইলিশ পাচ্ছে না। আমরা দেখে ক্রেতারা বলছেন একদমই ঠেকে গিয়ে তারা কিনতে এসেছে ইলিশ। হয়তো কারো বাড়িতে আজ অতিথি আসবে, যেহেতু ছুটির দিন অনেকের বাড়িতেই মেহমান আসবেই, সেক্ষেত্রে বাধ্য হয়েই তাদেরকে ইলিশ মাছ কিনতে হচ্ছে অতিথিকে আপ্যায়ন করার জন্য। কেবলই মাত্র বিস্তারিত জানাবেন ফয়সাল করিম। ইলিশ শুধু মাছ নয়, এর সাথে জড়িয়ে আছে বাঙালির আবেগ আর ভালোবাসা। যদিও সেই ভালোবাসায় বাঁধ সেধেছে চড়া দাম। বাঙালির ইলিশ যেন এখন অধরা স্বপ্ন। একসময় যারা মাসে অন্তত একবার হলেও ইলিশের স্বাদ নিতেন, তাদের খাদ্য তালিকায় এখন জায়গা করে নিয়েছে অন্য মাছ। অতিথি আপ্যায়ন নয়তো বিশেষ উপলক্ষ এলেই বাধ্য হয়ে ইলিশ কেনেন ক্রেতারা। 1000 টাকা আমাদের দ্বারা খাওয়া সম্ভব নয়, আমরা এখন লইট্টা বাঁধছি। ইলিশ নাই তো এখানে, ইলিশ তো আমরা খাইতে পারতেছি না। আমি মিডিল ইস্টে থাকি, এরপরেও আমি খাইতে পারি না। 1 কেজির চেয়ে একটু বেশি হবে, আর 1 কেজিরটা 2400। ইলিশটার অনেক দাম, তো আমরা ওটা ধরা ছোঁয়ার বাইরে, ওটা নেওয়া যায় না। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে, দামটা কমা উচিত, কমলে সাধারণ মানুষ নিতে পারবে মাছটা। নগরের কাজীরদেউরি বাজারে বিক্রেতারা জানান, 1 বছর আগেও এই বাজারে 1 কেজির ইলিশ মিলত 1500 থেকে 1600 টাকায়। এখন সেই একই মাছের দাম 2200 টাকা বা তারও বেশি। আধা কেজির মাছও 1000 টাকার নিচে পাওয়া প্রায় অসম্ভব। 1 কেজি 800 গ্রাম সাইজের যেগুলো, এগুলো হচ্ছে 2500 টাকা কেজি। আর আপনার 2.5 কেজি হলো, 2 কেজি 700 গ্রাম হলো, এগুলো 3000 বিক্রি করি। আমার 250 টাকা কিনা, আমি 3000 টাকা বিক্রি করি, 2900 টাকা বিক্রি করি। গেছে বছর থেকে এবছর একটু মাছ কম, আবার ইদারিং 2 দিন ধরে মাছ বেশি পড়তেছে। 1 কেজি 400 গ্রাম 300 গ্রাম কিনে আনতাম 1900, বেচতাম 2200-2300। কিন্তু এই টাইমে, এই একই টাইমে এখন আমরা 2600 করে ইলিশ কিনতে আনছি, 1 কেজি 300-400। আর 1 কেজি 50 গ্রাম 40 গ্রাম কিনে আনতেছি আমরা 1800-1900 টাকা। অনেক বেশ কমে গেছে। মাছ যখন বন্ধ দেওয়ার দরকার তখন বন্ধ হচ্ছে না সাগরের মাছ। মূলত কারণ হচ্ছে এটা, আপনি ছোট মাছ দেখেন, ফিশারি ঘাট যান, জালিয়াপাড়া যান, দেখবেন টনে টনে এই সিজনের ইলিশ। মৌসুমে ইলিশের সরবরাহ কম থাকায় বিক্রেতারা বলছেন, প্রতি মাছ ধরা ট্রলারে যেখানে 3 থেকে 4 লাখ টাকা খরচ হয়, সেখানে মাছ ধরা পড়ে 1 থেকে 2 লাখ টাকার, কখনো আরও কম। বেশিরভাগ ট্রলার ফিরছে ছোট ইলিশ নিয়ে। ইলিশের দাম আপনার যে পরিমাণ মাছ পাওয়ার কথা, তোমার একটা বুট যাচ্ছে সাগরও, এরা যে খরচের সাথে আপনার মাছ যে মাছ পাচ্ছে, খরচ মিটিং হচ্ছে না, যার কারণে মাছের দাম বেশি। অনেক বিক্রেতার অভিযোগ, বড় বড় ফিশিং ট্রলারে ঝাঁকে ঝাঁকে জাটকা ধরা পড়ছে, যার সরাসরি প্রভাব পড়েছে বড় ইলিশের সরবরাহে। মাছ ধরার নিষেধাজ্ঞার সময়ে পরিবর্তন আনার দাবি জানাচ্ছেন অনেকে। ফয়সাল করিম, এখন চট্টগ্রাম। মৌসুমী বায়ু সক্রিয় হওয়ায় ঢাকা, রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম বিভাগ সহ বিভিন্ন জেলায় বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের ব্রিফিংয়ে আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন, দেশের বিভিন্ন স্থানে 24 ঘন্টা বৃষ্টিপাত হয়ে পরবর্তীতে কিছুটা কমে আসবে, তবে 14 তারিখের পরে বৃষ্টিপাত আবারও বাড়বে। বর্তমান যে বৃষ্টিপাতের প্রবণতাটা, এই প্রবণতাটা আগামী 24 ঘন্টা অব্যাহত থাকবে। তারপরে পরবর্তী 2 দিন হয়তো বা বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমে যেতে পারে এবং 14 তারিখের পরবর্তীতে বৃষ্টিপাতের প্রবণতাটা বৃদ্ধি পাবে। এবং এই বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পাওয়ার যে টেন্ডেন্সিটা, এটা উপকূলীয় এলাকায় বেশি থাকবে, অর্থাৎ খুলনা, বরিশাল, চট্টগ্রামের দিকে বেশি থাকবে, সেই সঙ্গে রাজশাহী এবং ঢাকা বিভাগেও।
চট্টগ্রামে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানে প্রাইভেট কারের ধাক্কায় বাবা মেয়ে নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত 4 জন। সকাল 7টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মিরসরে ঠাকুরদিঘি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ঠাকুরদিঘি এলাকায় একটি কাভার্ড ভ্যান দাঁড়িয়েছিল। এ সময় ঢাকাগামী একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মারা যায় প্রাইভেট কারে থাকা বাবা ও মেয়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহত অবস্থায় 4 জনকে উদ্ধার করে। 2 জনকে স্থানীয় হাসপাতাল ও 2 জনকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে। এদিকে সিরাজগঞ্জের কিশিয়াহাটায় প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা দোকানে ধাক্কা দেয়। এতে নিহত হয়েছে দোকান মালিক আমির আলী, আহত হয়েছে 4 জন। মিম, জেনজিরা যেন সব জায়গায় বলা যায় যে আশেপাশে আমাদের চারপাশে যদি তাকায় তারা একটা আলাদা শক্তি হয়ে উঠেছে। এই নেপালে যেই চলমান যেই সহিংসতা চলছিল সেটা কিন্তু শুরু হয় জেনজিদের হাত ধরে, এবং তাদের একটা দাবি ছিল, তাদের একটা মুখ্য বিষয় ছিল। এবং এর পরবর্তীতে প্রধানমন্ত্রী পালিয়ে যান, তিনি সাবেক হয়ে যান, এবং বলা হন যে আসলে রাষ্ট্রপতি কে হবেন। সেই ব্যাপারে একটা নতুন তথ্য পাওয়া গেছে যে আজকেই আসলে বিকেলের দিকে সুশীলা কার্কি তিনি কিন্তু দায়িত্ব নিতে পারেন নেপালের। এবং পাশাপাশি আরও একটা তথ্য আছে যে তারা চাচ্ছে, জেনজিরা চাচ্ছে যে তারা যে সংসদ, সে সংসদ ভেঙে দিতে। সাংবিধানিক যেমন জটিলতা আছে, পাশাপাশি এটাও বলা যায় যে এই সাংবিধানিক জটিলতার পাশাপাশি যিনি সুশীলা কার্কি তিনিও চাচ্ছেন না আসলে সংবিধান ভেঙে দেওয়ার বিষয়। এই নিয়ে কিন্তু দফায় দফায় তাদের মধ্যে মতবিরোধ চলছে এখন পর্যন্ত। এদিকে কাঠমান্ডুতে জরুরি অবস্থাও বহাল রেখেছে সেনাবাহিনী, এবং নেপালে এই কয়েকদিনের বিক্ষোভে নিহতের সংখ্যা দাঁড়িয়ে গেছে 51 জনে। আহত হয়েছেন হাজারেরও বেশি। বিস্তারিত জানাবেন সতীর্থ কর্মকার। সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি নাকি বিদ্যুৎ বিভাগের প্রধান কুলমান ঘিসিং? নেপালের অন্তর্বর্তী সরকার প্রধানের পদ নিয়ে আন্দোলনকারী জেনজি শিক্ষার্থীদের মধ্যে যে বিভাজন শুরু হয়েছিল তা কাটতে শুরু করেছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে দাবি করা হচ্ছে, অন্তর্বর্তী সরকার প্রধান পদে আজই শপথ নিতে পারেন নেপালের সাবেক এই প্রধান বিচারপতি। এর আগে সুশীলা কার্কির বয়স নিয়ে অসন্তোষ জানিয়ে নেপাল ইলেকট্রিসিটি অথরিটির প্রাক্তন ব্যবস্থাপনা পরিচালক কুলমান ঘিসিংয়ের নাম প্রস্তাব করে আন্দোলনকারীদের একাংশ। নেপালের দীর্ঘস্থায়ী লোডশেডিং সমস্যা সমাধানে ভূমিকা রাখায় তরুণ শিক্ষার্থীদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেন ভারতের জামশেদপুর থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করা অপেক্ষাকৃত তরুণ মুখ কুলমান ঘিসিং। তবে শেষ পর্যন্ত বর্ষিয়ান সুশীলা কার্কির ওপর আস্থা রাখছেন জেনজি শিক্ষার্থীরা, বলছে বার্তা সংস্থা রয়টার্স। রক্তক্ষয়ী বিক্ষোভের পর নেপালে স্থিতিশীলতা ফেরাতে জেনজিদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছে সেনাবাহিনী। বিক্ষোভের জেরে প্রধানমন্ত্রীর পদত্যাগের পর নেপালে অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব কে দেবেন তা নিয়ে চলে আলোচনা। টাইমস অফ ইন্ডিয়া জানায়, দীর্ঘ 4 ঘন্টা আলোচনার পর জেনজি শিক্ষার্থীরা সুশীলার নাম প্রস্তাব করেন। न्याय बुझेको, कानुन बुझिसकेको र एउटा काममा परिपक्व व्यक्ति चाहिँ हामीलाई चाहिएको छ। त्यो भएर म यो जेनजी युवाको तर्फबाट मेरो धारणा के दिन चाहन्छु भने, हामी नेतृत्व विहीनता स्थितिमा स्टेटमा रहे तापनि हामीसँग संविधान छ र हाम्रो संविधानको रक्षा गर्ने हाम्रो राष्ट्रपति पनि हुनुहुन्छ। যদিও বর্তমান পার্লামেন্ট সম্পূর্ণ বিলুপ্ত করার দাবিতে অনড় আন্দোলনকারীরা, কিন্তু নেপাল নিউজের দাবি, সংবিধান বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকের পর পার্লামেন্ট ভেঙে দেওয়ার বিষয়ে আপত্তি করছেন রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল। তিনি মনে করেন এতে করে সাংবিধানিক সংকটের পাশাপাশি চলমান পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। তবে সম্ভাব্য সরকার প্রধান সুশীলা কার্কি মনে করেন, পার্লামেন্ট সদস্য নন এমন কাউকে অন্তর্বর্তী সরকার প্রধান করা হলে পার্লামেন্ট ভেঙে দেয়া ছাড়া কোনো বিকল্প নেই। এ বিষয়ে আবারও আলোচনা হওয়ার কথা আছে। এমন প্রেক্ষাপটে সামনে এসেছেন নেপালের ক্ষমতাচ্যুত রাজা জ্ঞানেন্দ্র শাহ। রাজনৈতিক এই ক্রান্তিকালে দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন তিনি। আরও বলেছেন, কোনো শাসন ব্যবস্থাই নাগরিক স্বাধীনতার চেয়ে বড় নয়। ভৌতিক ক্ষতি भयो त्यो सुन्दा हामीलाई। এদিকে আজও রাজধানী কাঠমান্ডুতে জরুরি অবস্থা বহাল রাখার ঘোষণা দিয়েছে সেনাবাহিনী। কারফিউর মধ্যে দোকানপাট ও বাজার খোলা রাখার সুযোগ দেওয়া হলেও বন্ধ রাখা হয়েছে গণপরিবহন। এছাড়া কাঠমান্ডুতে ধীরে ধীরে ব্যাংক পরিষেবা সচলের পরিকল্পনা করছে সেনাবাহিনী। চালু করা হবে সুপ্রিম কোর্টের দাপ্তরিক কার্যক্রম। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ও যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ডানপন্থী রাজনৈতিক কর্মী চার্লি কার্কের হত্যাকারীর ছবি প্রকাশ করেছে ইউটাহ পুলিশ।
পাশাপাশি হত্যাকারীকে ধরিয়ে দিতে সহায়তা করলে $1,00,000 পুরস্কার ঘোষণা করেছে FBI। এছাড়া উদ্ধার করা হয়েছে একটি বোল্ট অ্যাকশন রাইফেল। তবে এই বন্দুক থেকেই চার্লিকে হত্যা করা হয়েছিল কিনা, গুলি করা হয়েছিল কিনা তা এখন পর্যন্ত জানা যায়নি। এদিকে মার্কিন বিমান বাহিনীর উড়োজাহাজে করে চার্লির মরদেহ সমেত কফিন আনা হয় অ্যারিজোনায়। এই সময় অর্ধনমিত পতাকা আর প্লেকার্ড দিয়ে বিমানবন্দরে জড়ো হন চার্লির সমর্থকরা। বুধবার ইউটা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এক অনুষ্ঠানে গুলিবিদ্ধ হয়ে নিহত হন 31 বছর বয়সী কনজারভেটিভ অ্যাক্টিভিস্ট চার্লি কার্ক। অভ্যুত্থানের ষড়যন্ত্রে দোষী সাব্যস্ত ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বোলসোনারোকে 27 বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে 5 বিচারপতির মধ্যে 4 জন এই দণ্ড দেন। 2022 সালে নবনির্বাচিত প্রেসিডেন্ট লুলা দা সিলভাকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্র সহ মোট 5টি অভিযোগে বোলসোনারোকে দোষী সাব্যস্ত করেন 4 বিচারপতি। বোলসোনারো ছাড়াও সাবেক মন্ত্রী ও সামরিক প্রধান সহ মোট 7 জনকে এই মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছে। আদালতের এই রায় নিয়ে প্রশ্ন তুলেছেন বোলসোনারোর ছেলে ও সিনেটর ফ্ল্যাভিও বোলসোনারো। তার অভিযোগ, আদালত যে এই রায় দিতে যাচ্ছেন তা আগে থেকেই সবাই জানত। এবার খেলার খবর। হংকংয়ের বিপক্ষে লক্ষ্য ছিল দ্রুত জয় তুলে নেওয়া, তবে শেষ পর্যন্ত জয় নিশ্চিতে দেখে শুনেই খেলতে হয়েছে বাংলাদেশ দলকে। প্রত্যেক ম্যাচে জয়ের পরিকল্পনা নিয়ে মাঠে নামতে চায় বাংলাদেশ। ম্যাচ শেষে এমনটাই জানিয়েছেন তাওহিদ হৃদয়। আমাদের প্ল্যান ছিল ওইভাবেই, এক্সিকিউশন ওয়াইজ যদি বলি হয়তো বা আরেকটু আগে শেষ করা যেত। আমি ট্রাই করেছি কয়েকটা, কিন্তু আমার ব্যাট ওইভাবে লাগছিল না। হয়তো বা আরও 2-1 ওভার আগে খেলাটা শেষ করতে পারতাম, কিন্তু দিন শেষে ম্যাচের রেজাল্টটা আসাটা ইম্পর্টেন্ট। তো ডে বাই ডে যদি আমরা চিন্তা করি প্রত্যেকটা ম্যাচ নিয়ে, তো ম্যাচ জেতাটার উপর কোনো বিকল্প নেই। আমি আমার হাতে যেটা আছে আমি ট্রাই করে যাচ্ছি। স্ট্রাগলিং করছি, ওয়ার্ল্ডে যত প্লেয়ার আছে সবাই করে কম বেশি, আমিও করছি। হয়তো বা ইনিংসগুলো বড় করতে পারছি না, যেটা প্রসেস আমরা ওটাই করব, ফলো করার চেষ্টা করব, বাকিটা আল্লাহর উপরে। ওমানের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপের যাত্রা শুরু করতে যাচ্ছে পাকিস্তান। দুবাইয়ের আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত 8:30টায়। ত্রিদেশীয় সিরিজ জয় করে এশিয়া কাপে এসেছে পাকিস্তান। ওমানের সাথে দুবাইয়ের এই ম্যাচটি সালমান আঘার দলের জন্য হতে পারে ভারতের বিপক্ষে মাঠে নামার আগে বড় প্রস্তুতি। রোববার ভারতের বিপক্ষে লড়াইয়ে নামার আগে দুবাইয়ের কন্ডিশন বোঝারও একটি সুযোগ থাকবে পাকিস্তানের কাছে। অন্যদিকে ওমানের জন্য এই ম্যাচটি হতে পারে নতুন অভিজ্ঞতা। প্রথমবার এশিয়া কাপে খেলতে এসে আসরটির ফেভারিট দলের সাথে খেলা হবে বড় চ্যালেঞ্জ। বেতন ইস্যুতে অনেক অভিজ্ঞ ক্রিকেটারই দলে নেই। সাম্প্রতিক ফর্মও ভালো নেই ওমানের। ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সাথে শেষবারের মতো টি-20 ম্যাচ খেলে দলটি, যেখানে 3 ম্যাচে হেরেছে ওমান। শেষ করছি এখন দুপুর। শিরোনামগুলো জানাবো আরেকবার। প্রায় 16 ঘন্টা পার হলেও ভোট গণনা শেষ হয়নি। জ্যাকসন নির্বাচনের হলের পর শুরু হবে কেন্দ্রীয় সংসদের গণনা। পোলিং অফিসার জান্নাতুলের মৃত্যুতে ক্যাম্পাসে শোক। ডাকসু ও জাকসু ভোট প্রহসনমূলক হয়েছে, অভিযোগ বিএনপির। নির্বাচন প্রক্রিয়া জড়িতদের নিরপেক্ষতা ধরে রাখার তাগিদ। ডিসেম্বরে জাতীয় নির্বাচনের তফসিল। কানাডায় সিএসসি ভিন্নমত থাকলেও নির্বাচন 15 ফেব্রুয়ারির মধ্যেই, মাগুরায় প্রেস সচিব। চট্টগ্রামে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানে প্রাইভেট কারের ধাক্কায় বাবা মেয়ে নিহত, আহত 4 জন। সিরাজগঞ্জে সড়কে নিহত আরও 1 জন। এবং নেপালের অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে শপথ নিতে পারেন সুশীলা কার্কি। বিক্ষোভকারীরা সংসদ ভাঙার দাবি জানালেও সংকটের শঙ্কায় অনীহা রাষ্ট্রপতির। এ ছিল এখন দুপুরে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে হলে ভিজিট করুন facebook.com/tv.এখন, এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।